দর্শক, সময়ের ব্যবধানটা মাত্র 4 বছরের, অর্থাৎ 22 থেকে 26 এই 4 বছরে দক্ষিণ এশিয়ায় জেনজিদের যে মুভমেন্ট হয়েছে তাতে রাজনৈতিক ও সামাজিক যে জাগরণ, সেই জাগরণকে যুগান্তকারী আখ্যা দেওয়া হয়। সেই যুগান্তকারী যে জাগরণ, সেই জাগরণের মধ্য দিয়েই অন্তত 3টি দেশে ক্ষমতার পালাবদল ঘটেছে। সেই বিষয়ে আজ একটু কথা বলতে চাই। দক্ষিণ এশিয়ায় জেনজি মুভমেন্ট কেমন ছিল, এখন কি অবস্থা, এ বিষয়ে কথা বলবার জন্য দুজন সহকর্মীকে আজ আমি আমন্ত্রণ জানিয়েছি। আমার সঙ্গে রয়েছেন ইশরাত সুমা, স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে তহিদুর রহমান তহিদ রয়েছেন। তহিদ এবং সুমা, আপনাদের কাছে একটু সহজভাবে বুঝতে চাই যে দক্ষিণ এশিয়ায় জেনজি মুভমেন্ট আমি আজকের শিরোনাম করেছি, এ বিষয়ে একটু আলোচনার জন্য সময় দিয়েছেন আপনারা। গণঅভ্যুত্থানের যে 2 বছর বাংলাদেশ পার করলো, অন্য দেশগুলো সম্পর্কে আমি আসব। আমি বললাম ক্ষমতার পালাবদলের 4 বছরে এই মুভমেন্ট বাংলাদেশে আপনি কেমন দেখলেন? 2 বছর পরে এসে যদি ইতিহাস লিখতে হয়, সেক্ষেত্রে রাজনৈতিক পরিবর্তন বাংলাদেশে কেমন হয়েছে গণঅভ্যুত্থানে জেনজিদের ভূমিকার মাধ্যমে? গণঅভ্যুত্থানের 2 বছর পার হলো বাংলাদেশে। আমরা দেখেছিলাম যে কোটা আন্দোলনের মধ্যে দিয়ে ছাত্ররা, যেমন তরুণ সমাজ যেভাবে গর্জে উঠেছিল, তারা সরকারের পতন করে দিয়েছে। খুব যে বদল হয়েছে সেটা আমি আসলে বলবো না। ছাত্রদের যে আন্দোলন হয়েছে, ছাত্ররা যে কোটা আন্দোলন চেয়েছিল, কিছু কিছু ক্ষেত্রে আসলে বদল হয়েছে। তবে যে হ্যাঁ, সেক্ষেত্রে হয়েছে যে আমাদের সরকার পরিবর্তন হয়েছে অনেক ক্ষেত্রে। বাংলাদেশের ক্ষেত্রে বলতে চাই যে অনেকখানি অনেক ক্ষেত্রে বদল আসেনি। এখনও আমাদের সমাজে অনেক কিছু কিন্তু দুর্নীতি বা অনিয়ম অনেক জায়গাতেই রয়ে গেছে। তবে হ্যাঁ, নতুন সরকার অনেক ক্ষেত্রে চেষ্টা করছে, অনেক কিছুই করছে। ছাত্রদের ক্ষেত্রে আমি যেটা বলবো যে ছাত্ররা যে আন্দোলনটা শুরু করেছিল 2024-এ, তখন ছাত্রদের সাথে কিন্তু সাধারণ জনগণ, আপামর সব মানুষ কিন্তু নেমে এসেছিল একটা পরিবর্তনের আশায়। আমরা যেটা আপনি বলেছিলেন যে দক্ষিণ এশিয়ায় 2022 সালের শ্রীলঙ্কা দিয়ে শুরু হয়েছিল। যে শ্রীলঙ্কাকে আমি যদি তখনকার একটু ধরি, যেহেতু আমি আন্তর্জাতিক বিভিন্ন নিউজ করা হয়, সেক্ষেত্রে শ্রীলঙ্কাতে যে সমস্যাগুলো ছিল, শ্রীলঙ্কাতে নানান ধরনের সমস্যা ছিল। তারা অর্থনৈতিক দুর্দশায় ছিল, তাদের মূল্যস্ফীতি অনেক বেড়ে গিয়েছিল এবং তাদের যুবকদের সাথে সাথে সাধারণ জনগণ নেমে গিয়েছিল এবং তাদের সরকারের পরিবর্তন হয়েছিল। শ্রীলঙ্কাকে কিন্তু দেউলিয়া ঘোষণা করা হয়েছিল এবং সেখান থেকে কিন্তু শ্রীলঙ্কা উঠে আসতে পেরেছে। নেপালে যেটা বলবো, নেপালে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যান করা হয়েছিল। তার মধ্যে দিয়ে কিন্তু নেপালে খুব অল্প সময়ের মধ্যে সরকারের পতন হয়েছে। এবং নেপালে যেটা আমি বলবো যে নেপালে কিন্তু জেনজি জেনারেশন যারা, ওরা যে আন্দোলন করেছে, ওরাই কিন্তু এখন সরকার গঠন করেছে। কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু দেখা গিয়েছে যে হ্যাঁ, সরকারে এসেছে ছাত্ররা, তারা কিন্তু এখনও তাদের তুলনায় এখনও অনেকটা পিছিয়ে রয়েছে। তবে আশা করব যে আরও ছাত্র সমাজ আমাদের এগিয়ে আসা উচিত। আমাদের ছাত্ররা যে হারে আন্দোলন করেছে, বাট আমাদের রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু সেরকমভাবে অংশগ্রহণ তারা করতে পারেনি। যেমনটা আমরা শ্রীলঙ্কাতে বা নেপালে দেখেছি যে জেনজি সরকার গঠন করে ফেলেছে। বাংলাদেশে কিন্তু পিছিয়ে রয়েছে। যেটা বলেছেন যে বাংলাদেশের সরকার পরিবর্তনের পর কি পরিবর্তন এসেছে, আসলে অনেক ক্ষেত্রেই পরিবর্তন এসেছে, বাট এখনও অনেক ক্ষেত্রে পরিবর্তন প্রয়োজন। এখনও অনেক ক্ষেত্রে আমরা যেটা আগে দেখে এসেছি যে অনিয়ম রয়েছে, অনেক ক্ষেত্রে এখনও বা দুর্নীতি রয়েছে, সেগুলো কিন্তু রয়ে গেছে। সেগুলোতে আসলে এখন অনেকটা পরিবর্তন প্রয়োজন এখনো। নিশ্চিতভাবেই তহিদ, দুর্নীতি, বৈষম্য, পরিবারতন্ত্র, কর্তৃত্ববাদী শাসন, এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্যই যুগান্তকারী আমাদের যে তরুণ সমাজ, যাদেরকে আমরা জেনজি বলছি, তারা রাজপথে এসে 4 বছরের ব্যবধানে এত সব বড় বড় ঘটনার জন্ম দিয়েছে। আপনি কি দেখেন যে বাংলাদেশে যে আন্দোলনটা হয়েছিল, সেই জেনজিরা যেমন বাংলাদেশ চেয়েছিল 2 বছর পর এসে এই গণঅভ্যুত্থানের, তেমন বাংলাদেশ কি সেই তরুণরা পেয়েছে? একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এবং জেনজি প্রজন্মের যে আন্দোলনের কথা বলা হচ্ছে, সেই জেনজি প্রজন্মের আন্দোলনের মধ্য দিয়ে যখন একটি অন্তর্বর্তী সরকারের মাধ্যমে 2 বছর পর একটি রাজনৈতিক সরকারের নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক সরকার গঠিত হলো, সেই সময়টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খুব বেশি একটি সময় হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার 18 মাস, আর এখন 18 মাস, এখন হচ্ছে 6 মাস। এই সময়ের মধ্যে কিন্তু বিএনপির যে সরকার রয়েছে, সেই সরকার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যুগান্তকারী বিভিন্ন পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে তারেক রহমানের নেতৃত্বে। তো সেই দিক থেকে আমরা বলতে পারি যে, এবং বিভিন্ন যে আশার বাণী তিনি শোনাচ্ছেন প্রধানমন্ত্রী, আমাদের এই প্রধানমন্ত্রীর সেই বাণীর আশার রেশ ধরে আমরা বলতে পারি যে আসলে বাংলাদেশ হয়তো তরুণ প্রজন্মের এই প্রত্যাশা এবং আশার যে বাংলাদেশ, সেই পথে হয়তো বাংলাদেশ এগিয়ে যাবে।
নিশ্চিতভাবে। তহিদ আর ইশরাত, আমার কাছে একটি প্রতিবেদন রয়েছে যে বাংলাদেশের গণঅভ্যুত্থানে জেনজিদের যে ভূমিকা সেটি নিয়ে একটি দর্শক প্রতিবেদন রয়েছে। প্রতিবেদনটা দেখে এসে আবার একটু সহকর্মীদের সঙ্গে আলোচনা করতে চাই। ৫ আগস্ট ২০২৪ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচি এবং সরকারের ডাকা অনির্দিষ্টকালের কারফিউ চলছিল। বেলা ১১টার পর থেকে ঢাকার পথে ঢল নামে মানুষের। কারফিউ ভেঙে বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করেন তারা। এক পর্যায়ে শাহবাগ, কেন্দ্রীয় শহীদ মিনার সহ গুরুত্বপূর্ণ পয়েন্ট লোকারণ্য হয়ে ওঠে। দুপুর ১:৩০টার কিছু পরে খবর আসে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। তার দেশত্যাগের খবর ছড়িয়ে পড়লে গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় সহ বিভিন্ন সরকারি ভবনে ঢুকে উল্লাস করে সাধারণ মানুষ। এবার একটু পেছনে যাওয়া যাক। ঘটনার শুরু ওই বছরের ৫ জুন। ছাত্র আন্দোলনের মুখে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা প্রথা বাতিল করে ২০১৮ সালে একটি পরিপত্র জারি করেছিল সরকার। কিন্তু ২০২৪ সালের ৫ জুন সেই পরিপত্রটিকে অবৈধ বলে ঘোষণা করে হাইকোর্ট। এতে ৩০% মুক্তিযোদ্ধা কোটা সহ মোট ৫৬% কোটা পুনরায় বহাল হয়ে যায়। এর প্রতিবাদে নতুন করে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা এবং কোটা বাতিলের নির্বাহী আদেশ জারির দাবি জানান। সরকারকে দাবি মানার জন্য ৩০ জুন পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়। সরকারের তরফ থেকে কোনো ঘোষণা না আসায় ১ জুলাই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দেশব্যাপী আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা, যা পরবর্তীতে ৩৬ দিনের গণ আন্দোলনে রূপ নেয়। এই ২৪ ঘন্টার মধ্যে আমরা চাই সংসদে অধিবেশন ডেকে সেটার আইন পাশের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হোক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজ্য ভাস্কর্যের পাদদেশে সমন্বয়ক নাহিদ ইসলাম ঘোষণা দেন ৪ জুলাইয়ের মধ্যে দাবি আদায়ে কার্যকর উদ্যোগ না নিলে কঠোর কর্মসূচি দেয়া হবে। তখন বিষয়টিকে একেবারেই গুরুত্ব দেয়নি তৎকালীন আওয়ামী লীগ সরকার। এরপর আন্দোলন ক্রমেই তীব্র হতে থাকে। তখন ছাত্র জনতার উপর হামলা শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। ১৫ জুলাই থেকে সহিংসতা আর ১৬ জুলাই থেকে শুরু হয় প্রাণহানি। প্রতিদিনই বাড়তে থাকে মৃত্যুর মিছিল। প্রাণ হারান আবু সাইদ, মীর মুগ্ধ, ওয়াসিম সহ ৮৬৪ জন। বেসরকারি হিসেবে যা আরও বেশি। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। দর্শক, যেমনটা প্রতিবেদনে জানবার চেষ্টা করছিলাম যে এই গণঅভ্যুত্থান কিভাবে আসলে ঘটলো, তবে দক্ষিণ এশিয়ায় জেনজি মুভমেন্টের শুরুটা আসলে কিভাবে, ইশরাত যদি একটু যোগ করতেন যে এই শুরুটা আসলে এই বৈষম্য দুর্নীতি কেন আসলে জেনজিরা বা তরুণ প্রজন্ম যুগান্তকারী আন্দোলনের জন্য মাঠে নেমেছিল? শুরুটা আসলে ২০২২ সাল থেকে শ্রীলঙ্কা থেকে দক্ষিণ এশিয়াতে যদি বলা চলে, সে সময় আসলে শ্রীলঙ্কাকে মানে তাদের চরম অর্থনৈতিক দুরবস্থায় তারা পৌঁছে গিয়েছিল দেশটি, এবং দেউলিয়া ঘোষণা করতে তারা বাধ্য হয়েছিল। তাদের জ্বালানি সংকট একদম তলানিতে পৌঁছেছিল। মাইলের পর মাইল গাড়ি জ্বালানি না পেয়ে দেখা গেল রাস্তায় মানুষ হাঁটছে, মানে অফিস যাচ্ছে হেঁটে। তাদের দিনে ১২ থেকে ১৬ ঘন্টা করে লোডশেডিং ছিল। এই সময় আসলে মানে জনজীবন একদম এতটাই ভোগান্তিতে উঠে আসে যে তারা আসলে চলতে পারছিল না। সেই সময় তরুণ প্রজন্ম প্রথমে আসলে ফুসে ওঠে। তারা শুরুটা মার্চে হয়, ২০২২ সালের মার্চে প্রথম যুব তরুণ প্রজন্ম দেখা যায় যে তখনকার তৎকালীন প্রেসিডেন্টের ভবনের সামনে তারা বিক্ষোভ শুরু করে। বিক্ষোভ শুরু করার পর আস্তে আস্তে করে সেই তরুণ প্রজন্মদের সাথে যে সাধারণ জনগণ তারাও ফুসে ওঠে। এক পর্যায়ে দেখা যায় যে সেটা সারা দেশের মধ্যে ছড়িয়ে পড়ে। তখন সবাই তাদের তৎকালীন সরকারে যে গোতাবায়া রাজাপাকসে তার এবং তাদের পরিবারের যে মানে সীমাহীন দুর্নীতির কারণেই দেশটির এরকম চরম দুরবস্থায় পৌঁছেছিল। তখন তারা ফুসে ওঠে যে তাদের এই দুর্নীতি, তাদের অনিয়ম, তাদের এইসবের কারণেই হয়। তো ২০২২ মার্চে আন্দোলনটা শুরু হয় এবং এক পর্যায়ে জনগণের ওপর টিয়ার গ্যাস দেওয়া হয় এবং তৎকালীন প্রেসিডেন্ট এবং তৎকালীন সরকারও দেখা যায় দমন পীড়নের দিকে যায়। একটা আন্দোলন কিন্তু তখনই ফুসে ওঠে যখন সরকার সেটা দমন পীড়নের দিকে যাবে, এবং যখন দেখা যায় যে দমন পীড়নের দিকে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, যেখানে তারা তাদের ন্যায্য অধিকার, তাদের ন্যায্য আদায়টাই চাইতে যে তারা মারা যাচ্ছে, তখনই আর কি ফুসে ওঠে এবং এক পর্যায়ে তারা শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বাসভবনের মধ্যে ঢুকে যায়। এবং এই তারিখটা হচ্ছে গিয়ে আমি যদি বলি ১৪ জুলাই, তৎকালীন প্রেসিডেন্ট রাজাপাকসে হচ্ছে গিয়ে তার পরিবার সহ পালিয়ে যায়। তখন তারা প্রেসিডেন্ট ভবন দখল করে নেয়।
এবং শ্রীলঙ্কাতে হচ্ছে গিয়ে তারা এবং আস্তে আস্তে শ্রীলঙ্কাতে কিন্তু পরিস্থিতি অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে। তারা শ্রীলঙ্কার পরবর্তী সরকার এসে তারা তাদের দেউলিয়া থেকে বের হয়েছে, তারা অর্থনৈতিক অবস্থা এই পরিবর্তন 2 করেছে। বছরে আর কি বলা যায় যে বলা যায় যে রিফর্মটা অনেকটা- সেখানে যথাযথ হয়েছে। অন্য দেশগুলো আমি দেখছিলাম, ঘাটছিলাম, তার চেয়ে বেশি হয়েছে। তহিদ, আরেকটি জিনিস, এই ছবিটা অন্তত এই 4 বছরের ব্যবধানে, সেটি হচ্ছে যারা স্বৈর শাসক, যারা শাসন করেছেন দীর্ঘদিন, রাজাপাকসের কথা বলছিলেন, আমাদের এখানে প্রাক্তন প্রধানমন্ত্রী এখন পালিয়ে গেছেন ভারতে, শেখ হাসিনা, কিন্তু নেপালের ক্ষেত্রেও তাই। তাদের যে ক্ষমতা হস্তান্তর তো না, পালিয়ে গেলেন, সেই ছবিটা অত্যন্ত কি বলবো যে ক্যাচি। একদমই দেশ ছেড়ে পালিয়ে গেছে জনগণ, তারা যে বাসভবনে থাকতেন, রাজার প্রাসাদ, সেই রাজার প্রাসাদে ঢুকেছে। এই ছবি তো আপনি 4 বছর থেকে লক্ষ্য করছেন। তার অগ্রভাগে এই তরুণরাই আছে। কিন্তু এটি আসলে কি বার্তা দেয় যে ক্ষমতা তো চিরস্থায়ী নয়, নাকি এটা বলতেই তো পারি? অবশ্যই ক্ষমতা চিরস্থায়ী না। আমি যদি একদম শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ পর্যন্ত আসি, শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ, এই 3টি দেশের যে গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানের পেছনে মূল একটি বিষয় ছিল, সেটা হচ্ছে প্রত্যেকটি স্বৈরশাসক সরকারের দুর্নীতি এবং দুর্নীতির কারণে সেই দেশের অর্থনীতি ধসে পড়া। সেই অর্থনীতি ধসে পড়ার কারণে একটি বড় একটি জনসংখ্যার মানুষ, সেই দেশের মানুষ যে শোষিত হয়েছে, বঞ্চিত হতে হয়েছে। এবং শিক্ষার্থীদের কথা যদি বলি, তরুণ প্রজন্ম কেন সেই আন্দোলনের মূল শক্তি হিসেবে কাজ করেছে। এখানে তরুণ প্রজন্ম যখন বছরের পর বছর তাদের শিক্ষা ব্যবস্থা এবং পড়াশোনা করে যখন বেকারত্বের একটা গ্লানি তাদের মাথার উপর বোঝা হয়ে চেপে যাচ্ছিল, সামগ্রিক দেশ সেই অর্থনৈতিক সংকটের বিপাকে নাজেহাল অবস্থা, সেই থেকে কিন্তু তরুণদের এই আন্দোলনের সেই মাথাচাড়া দিয়ে ওঠার যে বিষয়টি, সেটি আমরা দেখেছি। এবং সেই তরুণদের যে কোনো অন্যায়, অত্যাচার এবং যে কোনো অনিয়মের বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার এই নিদারুণ উদাহরণ কিন্তু এই গত 4 বছরে আমরা দেখিনি। এই উদাহরণ কিন্তু প্রজন্মের পর প্রজন্মর ইতিহাস রয়েছে। তো এই যে তরুণ প্রজন্ম তারা আন্দোলনে জড়িয়ে পড়ার পেছনে কিন্তু আমরা বারবার একটি জিনিসই সব সময় দেখছি, যে তরুণ প্রজন্মের সামনে কখনো কোনো সরকার, কোনো স্বৈরশাসকের মধ্য দিয়ে তাদের ক্ষমতা চিরস্থায়ী করতে পারবে না। আমি একটু বলতে চাই যে তরুণ প্রজন্ম কিন্তু আপোষ করতে রাজি নয়। এটা আমরা যুগে যুগে দেখে এসেছি এবং ভবিষ্যতে, এবং এখন যেটা হচ্ছে যে জেনজি বা হচ্ছে গিয়ে এখন তো হচ্ছে আধুনিক প্রযুক্তি আছে, আমরা দ্রুত সেকেন্ডের মধ্যেই আমরা বার্তা পৌঁছে দিতে পারি। অর্থাৎ এই বার্তা যারা ক্ষমতার কেন্দ্রে থাকে তাদের জন্য একদমই এই বার্তাটি রয়েছে যে আপনি অন্যায়, শোষণ, বঞ্চনার শিকার করে দাবিয়ে রাখতে পারবেন না কোনো সমাজকে, নিশ্চিতভাবে। এবং শুরুটা আসলে কিভাবে হয়েছিল সে সম্পর্কে একটা প্রতিবেদন রয়েছে। যে বলছিলাম যে শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ, মাঝে নেপাল তো রয়েছেই, আমি ভারত পাকিস্তানের অংশেও আসব। তবে কিভাবে আসলে শুরুটা হলো এ নিয়ে একটি প্রতিবেদন রয়েছে। দর্শক চলুন জেনে আসি সেই প্রতিবেদন থেকে। কয়েক বছর ধরেই দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ছড়িয়ে পড়ছে তরুণদের নতুন এক আন্দোলন, জেনজি বা জেনারেশন জুমার্স আন্দোলন। সমাজের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠছেন তরুণরা। আপোষ শব্দটা যেন তাদের অভিধানেই নেই। 2022 সালে শ্রীলঙ্কা থেকে শুরু, এরপর বাংলাদেশ এবং সবশেষ নেপাল। গত 4 বছরে তরুণদের গণ আন্দোলনে 3টি দেশের সরকার পতন হয়েছে। সম্প্রতি বড় ধরনের জেনজি আন্দোলন দেখেছে ভারত। বিক্ষোভ হয়েছে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মিয়ানমারেও। দক্ষিণ এশিয়ায় এই আন্দোলনের ঢেউ শুরু হয় দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার অর্থনৈতিক পতন থেকে। 2022 সালের মার্চে দেশটিকে দেউলিয়া ঘোষণা করা হয়। অর্থনীতির চরম দুর্দশার জন্য জনগণের ক্ষোভ গিয়ে পড়ে তৎকালীন ক্ষমতাসীনদের ওপর। ছাত্রদের সমর্থনে হাজারো মানুষ রাস্তায় নেমে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি ও সেনা মোতায়েন করেও ব্যর্থ হয় সরকার। 2022-এর 9 জুলাই গণ অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে এবং তার পরিবারের সদস্যরা দেশ ছাড়তে বাধ্য হন।
বাংলাদেশে তরুণ বিপ্লবে শুরু হয় কোটা বিরোধী আন্দোলন দিয়ে। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করা হলেও তা পুনর্বহাল করে রায় দেন সুপ্রিম কোর্ট। 2024 সালে আদালতের রায়ের পর ছাত্ররা প্রতিবাদ গড়ে তোলে। আইন শৃঙ্খলা বাহিনীর নির্বিচারে চালানো গুলিতে প্রাণ হারান হাজারের বেশি মানুষ, কিন্তু তাতেও থামেনি আন্দোলন। ওই একই বছরের 5 আগস্ট সরকারের পতন হয়। সেদিনই ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 8 আগস্ট নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। নেপালেও ইতিহাস সৃষ্টি করেছে জেনজিরা। সামাজিক মাধ্যম নিষেধাজ্ঞার প্রতিবাদে 2025 সালের আগস্টে রাস্তায় নামে তরুণরা। দুর্নীতি, বৈষম্য ও কর্মস্থানের অভাবে থাকা দেশটিতে মাত্র 48 ঘন্টার আন্দোলন সরকার পতনের দিকে গড়ায়। পুলিশি অভিযানে অনেকে নিহত ও আহত হওয়ার এক পর্যায়ে কাঠমান্ডুর সরকারি ভবন পুড়িয়ে দেয় জেনজিরা। পরে পদত্যাগে বাধ্য হন তৎকালীন নেপালের প্রধানমন্ত্রী। দক্ষিণ এশিয়ার প্রতিটি আন্দোলন শুরু হয় নির্দিষ্ট অসন্তোষকে কেন্দ্র করে, কিন্তু পরে জনগণের ক্ষোভ গিয়ে ঠেকে শাসক গোষ্ঠী ও রাজনৈতিক ব্যবস্থার প্রতি সার্বিক অবিশ্বাসে। পর্যবেক্ষকদের মতে তরুণ প্রজন্ম শুধু সরকারের পদত্যাগ নয়, বরং রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চায়। বিশ্লেষকদের মতে ইন্টারনেট, সামাজিক মাধ্যম জেনজিদের সবচেয়ে বড় শক্তি। তারা অনলাইনের পর্দা থেকে সরাসরি রাস্তায় নেমে বাস্তব পরিবর্তনের হাল ধরছে। এক দেশ থেকে আরেক দেশে, স্ক্রিন থেকে রাজপথে। তরুণদের এই জেনজি বিপ্লব ছড়িয়ে দিচ্ছে নতুন যুগের বার্তা। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। দর্শক, প্রতিবেদনে যেমনটা জানছিলাম যে আসলে জানানোর চেষ্টা করছিলাম দক্ষিণ এশিয়ায় জেনজিদের যে মুভমেন্ট, তার শুরুটা কিভাবে বিস্তৃত হলো। সহকর্মীদের কাছে আবারও ফিরব। ইশরাত এবং তৌহিদ, একটি বিষয় নিশ্চয়ই চোখে পড়েছে যে এই যে আন্দোলন, তাতে ডিজিটাল মাত্রা বা বাক স্বাধীনতা, সোশ্যাল মিডিয়ার ব্যবহার, সেটি অনেকটাই প্রেরণার, এবং এই প্রযুক্তির ব্যবহার করেই এই আন্দোলনগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দানা বেঁধেছে, তারপরে রাজপথ থেকে ক্ষমতার কেন্দ্রে মানে রাজপ্রাসাদে। এবং একই সঙ্গে দুজনের কাছে প্রশ্ন, প্রযুক্তির ছোঁয়ায় নারীদের অংশগ্রহণও আমরা দেখেছি। আগে যে নারী আন্দোলনে যেতে ভয় পেত, তারা বাঁধন ছাড়া হয়ে অগ্রভাগে এসেছে। এটিকে কিভাবে মূল্যায়ন করবেন? আসলে নারীদের অংশগ্রহণ আমি যদি বাংলাদেশের ক্ষেত্রে বলি, অনেক দেখেছি। এবং যেটা আপনি বলছেন যে আগে যে নারীরা বের হতে ভয় পেত, আসলে আগে হচ্ছে গিয়ে কি আমাদের সমাজ কাঠামোটাই ওরকম ছিল যে মেয়েরা ঘরে থাকবে, পুরুষ বাহিরে থাকবে। কিন্তু এখন বর্তমান যুগে কিন্তু সেটা নেই। আমরা মেয়েরা কিন্তু সমান তালে বের হচ্ছি এবং আমরা নিজেদের অধিকারটা আদায় করে নিচ্ছি। তো আমরা যেটা বাংলাদেশের ক্ষেত্রে দেখলাম বা নেপালের ক্ষেত্রে বা শ্রীলঙ্কার ক্ষেত্রে দেখলাম যে এই মানে ফ্যাসিবাদ বা হচ্ছে গিয়ে সরকারের সীমাহীন দুর্নীতির কারণে ছাত্র সমাজ বঞ্চিত হচ্ছে, তারা তাদের ন্যায্য পাওনা পাচ্ছে না, তারা তাদের যে অধিকার চাকরিটা থেকে তারা বঞ্চিত হচ্ছে, তারা শোষিত হচ্ছে। এবং একই ক্ষেত্রে কিন্তু আমরা মেয়েরাও হচ্ছি। একটা জায়গায় দেখা গেলো চাকরি করতে গেলে কিন্তু যে আমরা ও মেয়ে, ওকে বাদ দাও, পুরুষ লাগবে, এরকম যে একটা ছিল, সেই জিনিসটা কিন্তু এখন আমরা মেয়েরা মেনে নিচ্ছি না। তো দেখা যায় যে যার কারণে এখন আন্দোলন থেকে শুরু করে সব কিছুতে আমাদের মেয়েদের কিন্তু একটা স্বতঃস্ফূর্ত একটা পার্টিসিপেট থাকে। এবং যেটা হচ্ছে গিয়ে আমরা নেপালেও কিন্তু আন্দোলনে দেখেছি। নেপালের যে আন্দোলনটা আমি একটু বলতে চাই যে তারা সামাজিক মাধ্যম ব্যান করে দেওয়া হয়েছিল, সেখানে একদম সোশ্যাল সাইট সবগুলো ব্যান করে দেওয়া হয়েছিল। সেখান থেকেই আন্দোলনটা দানা বাঁধে এবং সামাজিক মাধ্যমে সেখান থেকে কিন্তু ছাত্র সমাজ কিন্তু এখন আমাদের দেশেও কিন্তু অনেক তরুণীরা কিন্তু সামাজিক মাধ্যমে বিজনেস করছে। সোশ্যাল সাইট শুধুমাত্র যোগাযোগ মাধ্যম নেই, সেখানে কিন্তু ব্যবসাও হচ্ছে। তো সেই ব্যবসা তাদের কিন্তু তাহলে তাদের রোজগারের উপর কিন্তু একটা আঘাত চলে এসেছিল। সো যার কারণে পুরুষদের পাশাপাশি প্রচুর মেয়েরাও নেমে এসেছিল। কারণ আমরা দেখা যায় যে একজন পুরুষ সারাদিন দেখা যায় বাহিরে দৌড়ে করলো, একটা মেয়ে কিন্তু সামাজিক মাধ্যমে ঘরে বসে, এখন আমরা যেটা আমাদের বাংলাদেশে যদি সামাজিক মাধ্যমে একটু চোখ বুলাই দেখতে পাবো অনেক মেয়েরাই কিন্তু সামাজিক মাধ্যমে বিজনেস করছে, স্বাবলম্বী হচ্ছে এবং তারা কিন্তু সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে যে লাইভ করছে। তো দেখা যায় যে বেশিরভাগ আঘাতটা কিন্তু মেয়েদের উপর এসেছিল নেপাল। তার মানে ক্ষমতার কেন্দ্রে যারা, তাদের জন্য এই প্রযুক্তিগত যে সুবিধা, এটার মধ্যে যদি কোনো ধরনের বাধা আসে তাহলেও এক ধরনের অসন্তোষ তৈরি হয়। কারণ তার মধ্যে দিয়ে জনগণ কিন্তু তারা কিন্তু তাদের আয় রোজগার করছে, তারা কিন্তু কোনো অন্যায় করছে না। অন্যায় কেউ করলে তাকে ধরো, কিন্তু যখন পুরোটাই ব্যান করে দেওয়া হলো, মানে এটা হলো কি আমার মাথা ব্যথা করছে, মাথা কেটে ফেলো, এই টাইপের একটা অবস্থা হচ্ছিল, যার কারণে তখন কিন্তু নেমে এসেছিল। এবং নেপালে কিন্তু দেখা গিয়েছিল যে তরুণ সমাজের কষ্ট কিন্তু তাদের যে নেপোকিড বলা হচ্ছিল, তাদের যে মন্ত্রী মিনিস্টারদের ছেলেদের বিলাসী জীবন,
যার কারণে আসলে তাদের মন্ত্রী মিনিস্টারদের ছেলেদের বিলাসী জীবনের সাথে তরুণ সমাজ যখন নিজের জীবন মেলাতে গেল, তখন তাদের একটাই হচ্ছিল যে ওরা তো আমাদের টাকাতে এই বিলাসী জীবন করে আবার আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, যার কারণে নারী পুরুষ সবাই সর্বশেষে নেমে এসেছিল। এবং এই ক্ষেত্রে দেখা যায় যে মেয়েরা এখন সব কিছুতেই এগিয়ে আসছে, কারণ একটা যে কোনো সমাজে কিন্তু মেয়েরা সব থেকে বেশি শোষিত থাকে। এবং তৌহিদ, এই আন্দোলনগুলো থেকে যেই রাজা পালিয়ে গেছে এই দেশগুলো থেকে, তারা প্রথমেই এই প্রযুক্তিগত যে চ্যালেঞ্জ বা বাধা মনে করেছে, অর্থাৎ ইন্টারনেট শাটডাউন করেছে, এবং প্রত্যেকটা ক্ষেত্রেই সেটা হিতে বিপরীত হয়েছে এবং তাদের বিপক্ষে গেছে এবং শেষ পর্যন্ত তারা ক্ষমতাচ্যুত হয়েছে। প্রযুক্তির ব্যবহার আপনি কতটা জোরালোভাবে এই প্রযুক্তির দুনিয়ায় এখন দেখেন? শ্রীলঙ্কার আন্দোলনের কথা বলছি আমরা, নেপালের আন্দোলনের কথা বলছি, ভারতের আন্দোলনের কথা বলছি, বাংলাদেশের আন্দোলনের কথা বলছি। প্রত্যেকটি আন্দোলনেই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম একটি বড় ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছিল প্রত্যেকটি দেশের ক্ষেত্রে। সেই বিষয়টি কেন? আমরা বিগত অনেক আগেও যখন প্রযুক্তির ছোঁয়া এতটা অত্যাধুনিক যুগে আমরা ছিলাম না, যখন এর আগে আমরা তরুণদের বিভিন্ন আন্দোলন এবং বিক্ষোভের কথা শুনেছি এবং দেখেছি এবং ইতিহাস থেকে জেনেছি, তখন কিন্তু প্রযুক্তির এত ছোঁয়া ছিল না। তখন একটি আন্দোলন হলে সেটি রেডিও বা বেতার যন্ত্রের মাধ্যমে বা অনেক চিঠি চালাচালের মাধ্যমে জানতে হতো। এখন কিন্তু তাৎক্ষণিকভাবে একটি ঘটনা ঘটলে সেটি তাৎক্ষণিকভাবেই সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে এবং প্রত্যেকটি জনমানুষের কাছে পৌঁছে যাচ্ছে। এবং তরুণ প্রজন্ম, যে তরুণটি রাস্তায় তার আন্দোলন আদায়ের জন্য, তার দাবি আদায়ের জন্য, আন্দোলনের জন্য রাস্তায় নেমেছে, তার বাবা মা কিন্তু জানছে যে আমার সন্তান, যে সন্তানকে আমি বছরের পর বছর এবং ছোট থেকে বড় করেছি এবং স্বপ্ন লালন করেছি আমার সন্তানকে নিয়ে, সেই সন্তান যখন দাবি আদায়ের জন্য আন্দোলনের রাস্তায় নামছে এবং সেই সন্তানদের উপর যখন আমি চোখের সামনে দেখতে পাচ্ছি সেই সন্তানদের উপর মারণাস্ত্র ব্যবহার হচ্ছে এবং টিয়ারশেল মারা হচ্ছে এবং সেই মারণাস্ত্র ব্যবহার করে কিন্তু হাজার হাজার তরুণ জীবনও দিয়েছে। সেই জীবন দিয়েছে অনেক তরুণ যারা আহত অবস্থায় বেঁচে আছে, তাদের জীবনও অনিশ্চিত। অনেক তরুণ যাদের হাত চলে গেছে, পা চলে গেছে, আমরা দেখেছি চোখ পর্যন্ত নেই, দৃষ্টি হারিয়েছে। সংবাদ মাধ্যমে যেহেতু আমরা কাজ করি, সামাজিক যোগাযোগ মাধ্যম কি এই আন্দোলনগুলোতে মূলধারার যে গণমাধ্যম তাদেরকে কাউন্টার জানিয়েছে কিনা? 1, 2, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশের চিত্র তো ঘটে গেছে। ভারত, পাকিস্তানের মতো বড় গণতান্ত্রিক যে দেশগুলো আছে সেখানেও, যেমন ভারতের ক্ষেত্রে তো সাম্প্রতিক যে আন্দোলন নিট পেপার লিক নিয়ে, তাতে আমরা দেখলাম যে গদি মিডিয়া, অর্থাৎ মোদির জন্য যে খবর বার্তা এজেন্ডা বাস্তবায়নের জন্য, সেই মিডিয়াগুলোকেও দেখলাম যে জেনজিরা অনেক ভাবে বয়কট করেছে। তাহলে কি মূলধারার গণমাধ্যমের কাছে এখন সামাজিক যোগাযোগ মাধ্যম চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে কিনা? প্রত্যেকটা আন্দোলনেই যখন স্বৈর শাসকের একটা স্বৈর শাসক থাকে একটি দেশের, সেই স্বৈর শাসক প্রতিষ্ঠাই হচ্ছে গণতন্ত্র এবং গণতন্ত্রের কথা যারা বলে তাদের গলা চিপে ধরার মাধ্যমে। সেখানে একটি গণমাধ্যম একটি বড় একটি জায়গা। তো সেক্ষেত্রে গণমাধ্যমকে নিয়ন্ত্রণের একটি বড় অপচেষ্টা থাকে প্রত্যেকটি স্বৈরশাসকের। তো সেই জায়গা থেকে যখন গণমাধ্যমগুলো প্রতিবন্ধকতার কারণে সার্ভ করতে হয় বাধ্য হয়ে, তখন যখন আসল খবরগুলো গণমাধ্যমে উঠে আসা সম্ভব, নিয়ে আসা সম্ভব হয় না, তখন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম একটি ওপেন প্ল্যাটফর্ম। সেই জায়গাতে কোনো সরকারের কোনো আধিপত্যের ছোঁয়ার ধরার কোনো লিমিটেশন নেই। সেই জায়গা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু আসলে দিন দিন গণমাধ্যম, বিশেষ করে স্বৈরশাসকদের যে দেশগুলো রয়েছে সেসব দেশের জন্য গণমাধ্যমগুলো কিন্তু আসলেই একটি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। নিশ্চিতভাবেই ফিল্টার করে গণমাধ্যম নিউজ দেয়। বাংলাদেশের ক্ষেত্রেও আমরা দেখেছি কিছু কিছু গণমাধ্যম, আপনি জানেন, যারা এই অভ্যুত্থানের বা জেনজিদের মতের খবর বা যা ঘটছে তা দেখিয়েছে, তাদেরকে কিন্তু তারা অনেক সাধুবাদ জানিয়েছে। এরকম গণমাধ্যম বাংলাদেশেই আছে। গণমাধ্যমের ভূমিকা গণঅভ্যুত্থানে সেটি আপনি কিভাবে পোর্ট্রেট করবেন? আপনি তো আন্তর্জাতিক অঙ্গনের খবর সংগ্রহ করেন, সেক্ষেত্রে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো আসলে কিভাবে এই বার্তা দেয় আসলে?
এক্ষেত্রে আমি বলবো যেটা তৌহিদ বলছিলেন যে আসলেই প্রত্যেকটা দেশের কিন্তু প্রত্যেকটা যে সরকার থাকে বা যাদের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে তাদের কিন্তু কিছু মানে থাকে যে তাদের তোষামতকারী বা তাদের নিয়ে তাদের পক্ষপাতিত্ব করে লেখা কিছু গণমাধ্যম থাকে এবং আমরা যে আন্দোলনগুলো দেখেছি নেপালের ক্ষেত্রেও এরকম হয়েছিল যে যখন সরকারের সাথে যারা মানে সরকারের এত বড় আন্দোলন হচ্ছিল এবং যখন মানুষ মারা যাচ্ছিল সেই বিষয়ে তারপরে যখন সরকারের পক্ষ নিয়ে লেখালেখি হচ্ছিল সেই গণমাধ্যমগুলোকে কিন্তু ছাত্রসহ সাধারণ জনগণও কিন্তু বয়কট করেছিল। আমাদের বাংলাদেশেও কিন্তু আমরা দেখেছি এবং তারা কিন্তু এক পর্যায়ে তরুণ সমাজ এবং যখন মানুষ ক্ষুব্ধ হতে হতে দেখা যায় যে যখন ওই গণমাধ্যমগুলোর উপরও কিন্তু একটা প্রভাব পড়ছিল, তারাও কিন্তু রোষানলের মধ্যে পড়ছিল। কারণ একটা গণমাধ্যম, যেটা আমি একজন গণমাধ্যম কর্মী, আমি মনে করি সবসময় সব ক্ষেত্রে নিরপেক্ষ থাকা উচিত, যেটা সত্য আমাকে সেটা তুলে ধরতে হবে। আমি যদি বায়াসড হয়ে যাই, আমি যদি দেখা যায় যে একজনের পক্ষ নিয়ে একটা অন্যায় কথা বলে দেই, সেটা কিন্তু অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলবে, অনেক বড় একটা প্রভাব ফেলবে, বা আন্দোলনের ক্ষেত্রে অনেক বড় একটা প্রভাব ফেলবে। একটা জায়গায় কিছু হচ্ছে না কিন্তু আমি দেখা গেল আমি সেটা বলে দিলাম যে এখানে এরকম মারামারি হচ্ছে বা এরকম কিছু হচ্ছে বা কোথাও মারা যায়নি, কিন্তু আমি বললাম যে ওই দলের লোকে সেই দলকে মেরে ফেলেছে, কিন্তু এই জিনিসটা কিন্তু অনেক বড় একটা অভিযোগ বা অনেক বড় একটা এক্সকিউশন, এটা অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলে। সো দেখা যায় যে তখন আন্দোলনটা চলছিল ন্যায্য দাবিতে, তাদের বিরুদ্ধেই যখন গণমাধ্যম কথা বলে সেখানে কিন্তু গণমাধ্যমটা তখন কিন্তু তার সঠিক অবস্থানে থাকে না। সো আমরা শ্রীলঙ্কার ক্ষেত্রে বলি, নেপালের ক্ষেত্রে বলি, বাংলাদেশের ক্ষেত্রে বলি বা ভারতের ক্ষেত্রেই বলি, আমরা দেখেছি তরুণ সমাজ কিন্তু খুব ভালোভাবে গণমাধ্যমকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছে যে তুমি অন্যায় করছো, এবং তাদের তখন যারা আন্দোলনের খবরই করতে এসেছিল তখন কিন্তু আমি ভারতেরটাই বলি, সম্প্রতি আমি দেখেছিলাম এবং আমার কাছে বেশ মজা লেগেছে যে তরুণ সমাজ কিন্তু এখনকার তরুণ সমাজ কিন্তু সব কিছুতে আবার ভায়োলেন্ট হয়ে যায় না, তারা কিন্তু বেশ খুব মজার ছলে বুঝিয়ে যায় যে ইউ আর ডুইং রং, তুমি এটা ঠিক করছো না। আমরা ভারতের যন্তর মন্তরের সামনে যে আন্দোলন দেখেছি সেখানেও কিন্তু গণমাধ্যম কর্মীদেরকে কিন্তু একদম তারা দেখা যাচ্ছে গণমাধ্যম কর্মী সংবাদ সংগ্রহ করছে, তখন পাশ থেকে এক ছাত্র এসে সে এখানেও সামাজিক মাধ্যমে চলে এসেছে যে আপনি দেখতে পাচ্ছেন একজন মানে সে খুব মজা করে একটা মানে গণমাধ্যমটাকে পুরো ধুয়ে দিল। মানে তারা আসলে এসব গণমাধ্যমের এখন করে না, তারা সামাজিক এটা একটা বড় বার্তা যে আমাদেরকেও এই খবরটা তুলে ধরার তাগিদ তারা দেবার চেষ্টা করছে। কিন্তু দক্ষিণ এশিয়ার জেনজি মুভমেন্ট নিয়ে কথা বলছিলাম, দক্ষিণ এশিয়া তো আরও অনেকগুলো দেশ রয়েছে, বড় গণতন্ত্রের দেশ, ভারত রয়েছে, পাকিস্তান রয়েছে। ভারত পাকিস্তানে কেন এই আন্দোলনগুলো, ছোট্ট করে একটু জানবো কারণ আমাদের প্রতিবেদন রয়েছে, ভারত পাকিস্তানে কেন এখনও আন্দোলনগুলো তেমনভাবে সফল হয়নি? ভারতের সরকার তার হয়তো বা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ থেকে শিক্ষা নিয়ে খুব দ্রুতই কিন্তু তাদের দাবি মেনে নিয়েছে, এবং ছাত্রদের আন্দোলন যেটা ছিল, যেসব বিষয়ে সরকার দাবি মেনে নিয়েছে, সেক্ষেত্রে আমি বলবো তারা সফল, তাদের দাবি তারা আদায় করতে পেরেছে। কারণ তাদের দাবি কিন্তু আমার সরকার পরিবর্তন ছিল না, তাদের দাবি ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই, শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন এবং একটা টাস্কফোর্স তারা গঠন করেছেন এবং বিলও পাশ হয়ে গিয়েছে ইতিমধ্যে যে প্রশ্ন ফাঁস যেন না হয়, এবং তাদের ছিল যে ক্ষতিপূরণ, প্রশ্ন ফাঁসের কারণে যে সমস্ত ছাত্ররা ক্ষতির মুখে হয়েছে, যারা অনেকে আত্মহত্যাও করেছিল, তাদের জন্য ক্ষতিপূরণ দেওয়া হয়, সব দাবি তাদের আদায় হয়েছে। পাকিস্তানের ক্ষেত্রে আমি একটু বলতে চাই যে পাকিস্তান কিন্তু এই ক্ষেত্রে ব্যর্থ তাদের ছাত্র আন্দোলনে। এক্ষেত্রে পাকিস্তানের যে ভূ রাজনৈতিক গঠন কাঠামো এবং পাকিস্তানে 1980 সালে সামরিক হস্তক্ষেপ অনেক বড় একটা বিষয়, এবং পাকিস্তানে আমাদের দেশে বাংলাদেশ ভারতে কিন্তু ছাত্র রাজনীতিটা যেমন সক্রিয়, পাকিস্তানে কিন্তু তেমনটা সক্রিয় না, সেটা 1980 সাল থেকেই কিন্তু সক্রিয় না, তখন ছাত্র রাজনীতিটা ভেঙে দেওয়া হয়েছিল। তারপর বলা চলে যে তাদের যদি দেশের গঠন দেখি, তাদের নিজেদের দেশেই কিন্তু তারা অস্থিরতার মধ্যে ভুগছে, বেলুচিস্তান বলি বা খাইবার পাখতুনখোয়া বলি বা হচ্ছে গিয়ে পাঞ্জাব প্রদেশ বলি, তারা নিজেদের মধ্যে বিভিন্ন দেশের মধ্যে কিন্তু তারা নিজস্ব নানা ধরনের অস্থিরতায় ভুগছে, এবং যেহেতু তাদের ছাত্র সমাজটা বা ছাত্র রাজনীতি সংগঠনটা সুসংগঠিত নয়, তার কারণে তারা আসলে এভাবে সংগঠিত হতে পারে না। শিয়া বা সুন্নির একটা বিষয় রয়েছে সেখানে, এখানেও একটা তাদের মতো পার্থক্য রয়েছে। তারপর দেখা গেছে যে তাদের সরকার এক্ষেত্রে খুব কঠোর হাতে দমন করে, এবং তারা সামাজিক মাধ্যমে খুব একটা অ্যাক্টিভ হয়ে এই আন্দোলনটা তারা আসলে করে না, যার কারণে আমরা দেখেছিলাম যে গত বেশ সম্প্রতি কয়েক বছরে কিন্তু ছাত্র আন্দোলনের একটা স্ফুলিঙ্গ উঠেও সেটা নিভে গিয়েছিল, তারা কিন্তু সেক্ষেত্রে আসলে
পারেনি, তারা আমি বলবো এক্ষেত্রে পাকিস্তান ব্যর্থ। নিশ্চয়ই। ভারত পাকিস্তানের আপনি যদি একটু যোগ করতেন, আমি ভারতের যে সাম্প্রতিক আন্দোলন তা নিয়ে আপনার একটি প্রতিবেদন দর্শকদের দেখাবো, কিন্তু তার আগে একটু বলতে চাই যে দাবি দেওয়া থাকে খুবই সূক্ষ্ম, খুবই সাধারণ। সেই সূক্ষ্ম সাধারণ দাবি থেকেই সরকার পতন বা ক্ষমতার কেন্দ্রকে পদত্যাগ করতে হয়। দাবি তো ছিল বাংলাদেশের 9 দফা, শেষে এসে হয়েছে 1 দফা। প্রত্যেকটা দেশেই তাই। আর কারণগুলো তো আমরা আলোচনা করলাম, দুর্নীতি, পরিবারতন্ত্র, বৈষম্য, এগুলো তো রয়েছেই। কিন্তু সূক্ষ্ম এই দাবি যারা রাজা থাকেন, রাজতন্ত্র চালান, তারা প্রথমে এই দাবিটা বোঝেন না। আপনি কি দেখেন যে এই বড় গণতন্ত্রের দেশগুলোতে রাজা কেন মানেন না এই ছোট্ট দাবি? এই যে ক্ষমতার মসনদের যে একটি লোভ, এবং এই লোভ থেকে দুর্নীতির পথে যে মানে বিচরণ শুরু হয় ক্ষমতাশালীদের, এবং সেই দুর্নীতির পথে বিচরণের মধ্য দিয়ে যখন আর্থিকভাবে বিভিন্ন ফায়দা এবং লোটে, এবং সে আর্থিকভাবে লাভবান হওয়া থেকে শুরু করে দল এবং পরিবারের ভিতরে যখন সেই ক্ষমতার প্রভাবটা ছড়িয়ে যায়, এবং সেই প্রভাব ছড়িয়ে যাওয়া থেকে আসলে কোনো স্বৈরশাসক শেষ পর্যন্ত নিজের পতন বা নিজের ক্ষমতা থেকে সরে দাঁড়ানো, গণতন্ত্রের জন্য নিজের ক্ষমতাকে স্যাক্রিফাইস করা, সেই এই জিনিসটা আসলে আমরা এই পর্যন্ত যতগুলো স্বৈরশাসকের পতন দেখেছি, কোনো ইতিহাসই বলে না কোনো স্বৈরশাসক আসলে তাদের এই ক্ষমতার যে লোভ, সেই লোভ থেকে আসলে আজ পর্যন্ত সরে আসতে পেরেছে। নিশ্চিতভাবেই ভারতে প্রশ্নভাসকাণ্ডে তরুণদের যে জাগরণ, সেই জাগরণের যে আন্দোলন নিয়ে আপনি একটি প্রতিবেদন বানিয়েছেন। দর্শক, তহিদুর রহমান সহকর্মী প্রতিবেদন বানিয়েছে ভারতের এই আন্দোলন নিয়ে, যে আন্দোলনে আবার সরকার শিক্ষার্থীদের এই আন্দোলনের যে ফসল, সেটিতে সরকার ব্যাকফুটে গিয়ে সেটি তাদের ঘরে দিয়ে দিয়েছে, অর্থাৎ দাবি মেনেছে। কিন্তু তারপর প্রতিবেদনটি দেখে আসতে চাই আলোচনার সুবিধার জন্য। ৩ মে ভারতের মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস ইস্যুতে শিক্ষার্থীদের মনে ক্ষোভের দানা বাঁধে। উঠে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি। ১৫ মে বেকার ও আন্দোলনকারী তরুণদের আরশোলা বলে মন্তব্য করে আগুনে ঘি ঢালেন দেশটির প্রধান বিচারপতি সূর্যকান্ত। ১৬ মে অভিজিৎ দীপকের হাত ধরে জন্ম নেয় ককরোচ জনতা পার্টি সিজেপি। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তে জনপ্রিয় হয়ে ওঠে ব্যঙ্গাত্মক নামের এই সংগঠনটি। দাবি আদায়ের জন্য জেনজি প্রজন্মের কাছে ভরসার প্রতীক হয়ে ওঠে ককরোচ জনতা পার্টি। শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন দিয়ে ৬ জুন দিল্লিতে ফেরেন যুক্তরাষ্ট্রে পড়ুয়া সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ। ওই দিনই যন্তর মন্তরে তৈরি হয় আন্দোলনের আনুষ্ঠানিক মঞ্চ। প্রশ্ন ফাঁসের জেরে রাস্তায় নেমে আসেন শিক্ষার্থীরা। এছাড়া হতাশা থেকে ১০ জনের বেশি শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় ২০ জুন টানা আন্দোলনের ঘোষণা দেয় সিজেপি। যুক্ত হয় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ১ কোটি রুপি করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবিও। ২১ জুন পুনরায় ভর্তি পরীক্ষা নেয়ার পরও বিজেপি সরকারের শিক্ষা ব্যবস্থা নিয়ে বিতর্ক কিছুতেই থামেনি। এতে করে আরও বেগবান হয় আন্দোলন। ২৮ জুন আন্দোলনে সমর্থন দিয়ে অনশন শুরু করেন শিক্ষাবিদ সোনু ওয়াংচুক। ১৮ জুলাই পুলিশ তাকে তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করায় বাড়ে উত্তেজনা। ২০ জুলাই সংসদ অভিমুখে যাওয়া বিক্ষোভকারীদের উপর পুলিশের দমনপীড়ন, আটক ও মামলার ঘটনায় শিক্ষার্থীদের ক্ষোভ পৌঁছায় চরমে। রাস্তায় নেমে আসতে থাকেন বিজেপি বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিনোদন জগতের তারকাসহ সর্বস্তরের মানুষ। দিল্লি থেকে বিভিন্ন রাজ্যে বিক্ষোভের উত্তাপ ছড়িয়ে পড়তেই কেঁপে ওঠে বিজেপি সরকারের ক্ষমতার মসনদ। এরপর বল প্রয়োগের নীতি থেকে সরে এসে সমঝোতার মাধ্যমে সংকট সমাধানের পথ খোঁজে প্রশাসন। আন্দোলনকারীদের সঙ্গে দফায় দফায় হয় বৈঠক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশ্বাস দেন প্রশ্ন ফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির, কিন্তু নিজেদের দাবি আদায়ে অনড় থাকেন আন্দোলনকারীরা। টানা ৩৬ দিনের আন্দোলনে শেষ পর্যন্ত উপায় না পেয়ে ২৫ জুলাই দুপুরে পদত্যাগ করেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এমনকি হতাশা থেকে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া সহ সব দাবি মেনে নেয় ভারত সরকার। এর মধ্য দিয়ে প্রথম আন্দোলনেই সফল হয় মাত্র ৭১ দিন বয়সী ব্যঙ্গাত্মক সংগঠন ককরোচ জনতা পার্টি সিজেপি। তৌহিদুর রহমান, দীপ্ত, বার্তাকক্ষ। দর্শক, এই প্রতিবেদনে দেখছিলাম যে কিভাবে প্রশ্নভাস কাণ্ড থেকে একদম ক্ষমতার কেন্দ্রকে প্রশ্ন করেছে ছাত্ররা, সেই আন্দোলনের
খবরটি আসলে আপনাদের জানাবার চেষ্টা করছিলাম। আলোচনা করছিলাম যে দক্ষিণ এশিয়ায় জেনজি মুভমেন্ট। আরেকটি বিষয় ঈশাদ আপনার নজরে এসেছে, গণতন্ত্রের দেশ ভারত, পাকিস্তান, আপনি বলছিলেন কেন এখানে আন্দোলন হয় না, কিন্তু সাম্প্রতিক সময়ে কৃষক আন্দোলনেও কিন্তু আমরা দেখেছি কৃষকরা যখন আন্দোলন করেছে তখন এই তরুণ সমাজ তাদের সহায়ক হয়েছিল, কিন্তু সেই আন্দোলন যখন ব্যর্থ হলো ভারতে তখন কিন্তু তরুণরা আবার পড়ার টেবিলে ফিরে গেছে। বাংলাদেশের ছাত্র রাজনীতি এই মুহূর্তে এই যে একটা সফল আন্দোলনের পরে ক্ষমতার পরিবর্তন 2 বছর 24 মাস চলে গেছে, বাংলাদেশের ছাত্র রাজনীতি এখন আপনি কেমন দেখছেন? এই তরুণরা কি রাজনীতি সচেতন হয়েছে, নাকি রাজনীতিতে যে তরুণরা এসেছে তাদের মধ্যেও এক ধরনের ক্ষমতার লোভী বা ক্ষমতা আঁকড়ে ধরারও একটা প্রবণতা আপনি দেখছেন? এক্ষেত্রে শুরুতে বলতে দিতে চাই আমি একজন গণমাধ্যম কর্মী, রাজনীতি আমি যদিও কতটা বুঝি না, বাট যেটা আমি দেখব যে যেটা আমি বলতে চাই যে ভারতে যেটা আপনি বলছেন না, আসলে কৃষক আন্দোলনের সময় কিন্তু ছাত্রদের একটা সমর্থন ছিল, কিন্তু আন্দোলনটা শেষ হয়ে যাওয়ার পর তারা কিন্তু তাদের পড়ার ঘরে ফিরে গিয়েছে। আমাদের দেশে আমরা যতটুকু আমি 24-এর পর থেকে এখন পর্যন্ত যদি দেখতে চাই, কিছু হলেই ছাত্ররা আসলে আন্দোলন নেমে যাচ্ছে, কিছু হলেই ছাত্ররা আসলে আন্দোলন নেমে যাচ্ছে। আমাদের দেশে যেটা হচ্ছে যে পড়াশোনা বা শিক্ষা প্রতিষ্ঠানের দিক থেকে যে ছাত্রদের ধরে রাখার কেন্দ্রিক একটা শিক্ষা ব্যবস্থা দরকার, যেটা আমি আমার দিক থেকে বলবো যে আন্দোলন ঠিক আছে, তুমি ন্যায্য দাবিতে আন্দোলন করো, ঠিক আছে, কিন্তু তোমার দাবিটা আদায় যদি হয়ে যায় তাহলে গো টু ইয়োর হোম, তোমার পড়া টেবিলে চলে যাও। বাট আমাদের দেশের ছাত্ররা এখনও আমি যেটা আমি একান্তই আমার মতে মনে করি যে তারা আসলেও পুরোপুরি সঠিক পথে এখনও নেই। তাদের আরও অনেক জানতে হবে, অনেক বুঝতে হবে, কারণ অন্যান্য দেশের রাজনীতি থেকে আমাদের দেশের রাজনীতিটা অনেকটাই আলাদা, এবং পড়াশোনার সময়কালীন আসলে রাজনীতি পড়াশোনা দুটো মিক্সড করা খুব একটা উচিত না। সো ছাত্ররা এখন আমরা দেখেছি যে 24-এর আন্দোলনের পর ছাত্ররা রাজনীতিতে এসেছে এবং সেখানেও এখন অনেক নানা রকম অস্থিরতা কিন্তু রয়ে গেছে। তারা কিন্তু যে আমাদের রাজনীতিতে তারা কিন্তু প্রতিষ্ঠিত হতে পারেনি। তারা যখন আন্দোলন করেছিল তাদেরকে কিন্তু সবাই বাহবা দিয়েছিল, কিন্তু যখন তারা রাজনীতিতে আসলে নানা রকম অস্থিরতা, নানা রকম কথা উঠলো, যার কারণে দেখা যাচ্ছে যে নানা রকম অস্থিরতা রয়ে গেছে। সুতরাং ছাত্ররা রাজনীতি করবে, অবশ্যই রাজনীতিতে তরুণদের প্রয়োজন আছে, কিন্তু রাজনীতিটা ভালো করে জানতে হবে, রাজনীতিতে ভালো করে আসতে হবে, এবং অবশ্যই আমাকে সঠিক পথে থাকতে হবে। আমি রাজনীতিতে এসেই যে আমার সুবিধা আদায় করতে লেগে গেলাম সেটা কিন্তু আসলে তহিদ, আপনি এটা দেখেন কিনা 24 মাস পরে এসে আপনি আন্তর্জাতিক অঙ্গন থেকে একদম বাংলাদেশ প্রেক্ষাপটে যদি বিচার করেন, যেই তরুণদের ডাকে সাড়া জেগেছিল সেই তরুণরা আজকেই বাংলাদেশের প্রেক্ষাপটেও যদি বলেন, যদি আবারও ডাক দেয়, তাদের কি জনপ্রিয়তায় ভাটা পড়েছে কিনা, বা তাদের ক্ষমতার লোভ বা ক্ষমতার কেন্দ্রে যাওয়ার যে আকাঙ্ক্ষা, বাসনা, এটি তাদের মধ্যে দেখেন কিনা, বা এই তরুণরা যদি আবার ডাকে তাহলে কি আমার কৃষক ভাইটি বা আমার ঘরের গৃহিণী মা বোন তারা কি আবার আসবেন রাজপথে? আপনি আলোচনার মধ্যে আমরা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি প্রভাবের কথা বলেছি। এখন আমরা যে প্রযুক্তির যুগে রয়েছি, মানুষকে আসলে একটি ভুল বুঝিয়ে, কোনো একটি ইস্যু তুলে ভুল বুঝিয়ে একটি দাবি আদায়ের নামে আন্দোলনে নেমে পড়া, তার মাধ্যমে নিজস্ব কোনো স্বার্থ হাসিলের অপচেষ্টা, সেই যুগে কিন্তু এখন আমরা নেই। প্রত্যেকটি মানুষই আসলে এখন সচেতন। তো সেই দিক থেকে আমি বলতে পারি, যদি যৌক্তিক কোনো দাবি হয় তরুণ প্রজন্মের, এবং সেই দাবিটা যদি গণমানুষের স্বার্থের সাথে ম্যাচ করে, তাহলে অবশ্যই সেই আন্দোলন সফল হবে। যখন আপনার নিজস্ব এবং কোনো ব্যক্তি বা গোষ্ঠী বা সংগঠনের স্বার্থ হাসিলের হবে, সেই ক্ষেত্রে শুধু আপনি সেই সংগঠনের মুষ্টিমেয় কিছু মানুষই পাবেন, গণ আন্দোলনে আর রূপ দেয়া সেটি। এক্ষেত্রে আমি একটু বলতে চাই যে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে কিন্তু সবাই, আমাদের বাংলাদেশের একদম একদম গ্রাম অঞ্চলের মানুষও কিন্তু জানে যে কোথায় কি হচ্ছে। সুতরাং এখন যদি একজন ছাত্র এসে তার নিজ প্রয়োজনে যদি এসে নামতে বলে, নামবে না। আমরা কিন্তু সরকার পতনের পর দেখেছি, 2024 সালে সরকার পতনের পর কিন্তু ক্ষণে ক্ষণে আন্দোলন দেখেছি, কিন্তু এটা কিন্তু আস্তে আস্তে কমে এসেছে। শুরুর দিকে মানুষ ছাত্র ডাকছে, ছুটে চলো, আবেগ দিয়ে কাজ করেছে, কিন্তু যখন আসলে বাস্তবতাটা সামনে আসলো যে আবেগ, তখন আর আবেগে আসলে বুঝতে পারলো যে না, এখানে তো জনমানুষের সম্পৃক্ততা নেই,
তখন আস্তে আস্তে কিন্তু মানুষ সরে গেল এবং আন্দোলনের পরিমাণও কিন্তু আস্তে আস্তে কমে আসলো। সো আসলে মানুষ এখন বুঝতে পারে, সামাজিক যোগাযোগ মাধ্যম বলুন বা আধুনিক প্রযুক্তির কারণে মানুষ কিন্তু বুঝতে পারে যে কোনটা সঠিক কোনটা সঠিক নয়। একটি গণ আন্দোলন আসলে একদিন দুদিনে কিন্তু আসলে মানে প্রেক্ষাপট তৈরি হয় না। বিভিন্ন ইস্যুতে আপনার ক্ষোভ জমা হতে হতে যখন একটি আন্দোলন একটি পক্ষ শুরু করে, সেই আন্দোলনের সাথে কিন্তু সেই মানুষের সব শ্রেণী পেশার মানুষের যে ক্ষোভ জমা থাকে, সেই শ্রেণী পেশার মানুষ যখন সুপ্ত আগ্নেয়গিরির যে যদি উদাহরণ দিয়ে বলি, একটি সুপ্ত আগ্নেয়গিরি যখন বিস্ফোরিত হয়ে লাভা উদ্গীরণ হয়, সেই বিস্ফোরণ কিন্তু তখন আর দমানো যায় না। তো এরকম হচ্ছে ক্ষোভ জমা হতে হতে প্রত্যেকটি মানুষের যখন গণ আন্দোলনের রূপ নেয়, সেই আন্দোলন আসলে দমানো খুবই কঠিন, এবং সেটি কিন্তু আমরা শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ এই 4 বছরে দেখে এসেছি। নিশ্চিতভাবে আরব বসন্ত থেকে এই 4 বছরের জেনজিদের এই মুভমেন্ট সবগুলোই নিশ্চয়ই আপনার কভার করার সুযোগ হয়েছে বা ফলো করেছেন আপনি। ইশরাত, যারা ক্ষমতার কেন্দ্রে থাকেন, এই 3টি দেশের উদাহরণও যদি দিই, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং নেপাল, এখানে তো ক্ষমতার রদবদল হয়েছে, নতুন ক্ষমতায়িত হয়েছেন যারা শাসক, তারা বসেছেন। তাদের জন্য আসলে কি বার্তা, তাদের রাষ্ট্র চালাতে চ্যালেঞ্জ পোহাতে হচ্ছে কিনা 3টি দেশের প্রেক্ষাপটে যদি একটু বলতেন। অবশ্যই তাদের জন্য বার্তা রয়েছে, যেমনটা আমরা দেখেছি যে শ্রীলঙ্কা বা নেপাল বলুন বা বাংলাদেশের জন্য যে তরুণ সমাজ কখনোই মাথা নোয়ানো না, এবং তারা কোনো ক্ষেত্রে কিন্তু অন্যায়ের সাথে আপোষ করবে না। এবং এক্ষেত্রে আমরা বার্তা বলতে পারি যে তরুণ সমাজ যদি থেমে যাওয়ার হতো, শ্রীলঙ্কার পরই থেমে যেত, দেশে দেশে কিন্তু এই আন্দোলনটা ছড়িয়ে পড়তো না। এবং তাদের জন্য বার্তা রয়েছে যে একবার যখন একটা দেশের জনগণ জেগে ওঠে, তখন কিন্তু তারা তাদের অধিকারটা ভালো মতো বোঝে। এখন আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে যদি দেখি, কোথাও অন্যায় হচ্ছে বা কোথাও কোনো অনিয়ম হচ্ছে, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু সাথে সাথে দেখি সেটা ভাইরাল হয়ে যায়, এবং পরবর্তীতে কিন্তু সরকার সেটা বাধ্য হয় যে সেটা পরিবর্তন করতে বা সেটা নিয়ে সেটা ঠিক করতে বাধ্য হয়। এবং অবশ্যই যেমন আমরা দেখেছিলাম যে নেপালেও কিন্তু জেনজি সরকার এসেছে, বালেন্দ্র সে কিন্তু এসেছে এবং সে খুব ভালো মতোই সরকার চালাচ্ছে, কিন্তু সম্প্রতি তার বিরুদ্ধেও কিন্তু একটা আন্দোলন হয়েছিল। তো সেটা কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেয় যে আমরা তোমাকে এনেছি, তুমি জেনারেশন জেড, তোমাকে আমরা সরকার এনেছি, কিন্তু তোমারও কোনো অনিয়ম কিন্তু আমরা সহ্য করব না। অর্থাৎ তুমি আমাদের সমর্থনে এসেছো, কিন্তু আমাদের সমর্থনে এসে যে তুমি তোমার মতো স্বেচ্ছাচারিতা করবে সেটাও কিন্তু না। কিন্তু প্রত্যেকটা দেশের জন্য এটা একটা বার্তা। না, তাহলে কি যারা এখন দেশ পরিচালনা করছেন এই 3 দেশে, তাদের জন্য এটা কি অনেক বড় চ্যালেঞ্জের কিনা বা চাপের কিনা? এটি কি বার্তা দিচ্ছে আসলে, তারা কি চাপে রয়েছেন কিনা? অবশ্যই আমার সহকর্মী সমাজ যেটি বলেছেন যে নেপালের প্রধানমন্ত্রী জেনজি সমর্থিত সরকার হয়েও কিন্তু এখন চাপের মধ্যে রয়েছে, এবং এটি কিন্তু প্রত্যেকটি দেশে, যেসব দেশে গণ অভ্যুত্থান হয়েছে এবং যেসব দেশে ছাত্র আন্দোলন হয়েছে, প্রত্যেকটি দেশের জন্য একটি শক্ত এবং কড়া বার্তা যে সেটা হোক তরুণদের সমর্থিত সরকার, তবে তরুণরা কিন্তু কোনো কিছুতেই দুর্নীতি এবং অনিয়মের কাছে আপোষ করবে না, এবং কিন্তু তরুণ প্রজন্ম কিন্তু তারা হচ্ছে ঝুঁকি নেওয়াটাকে পছন্দ করে। আমরা যদি সুকান্ত ভট্টাচার্যের কবিতার সাথে একটি কবিতা রয়েছে যে 18 বছর জানা না মাথা নোয়াতে, যদি 18 বছরের, কিন্তু এখানে কবি সুকান্ত ভট্টাচার্য শুধু 18 বছরের মানুষকে বোঝায় নাই, তরুণ প্রজন্মকে একদিন মোটা দাগে বুঝিয়েছেন। হ্যাঁ, সেই তরুণ প্রজন্ম কিন্তু আসলে কোনো কিছুতেই হোক তাদের সমর্থিত সরকার, হোক তাদের সমর্থন ছাড়া সরকার, যে সরকারই হোক, কিন্তু তারা দুর্নীতি, অনিয়ম এবং তাদের শিক্ষা ব্যবস্থা এবং মৌলিক যে চাহিদাগুলো রয়েছে, মৌলিক চাহিদা পূরণে যদি কোনো সরকার ব্যর্থ হয়, তাহলে তারা হচ্ছে সেই সরকারের এগেনস্টে যাবে এবং প্রতিবাদের জন্য রাস্তায় নামে। সেটি কিন্তু নেপালের সরকারই বলেন, এবং নেপালের তরুণদের কথাই বলেন, এবং বাংলাদেশের তরুণদের কথা বলেন, শ্রীলঙ্কার তরুণদের কথা বলেন, এবং ভারতের তরুণদের কথাই বলেন, প্রত্যেকটি তরুণরাই কিন্তু সেই বিষয়টি একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে। এবং আমরা দেখেছি যে তরুণ সমাজ আসলে এতটাই তারা থাকে যে তারা জীবন দিতে পর্যন্ত পিছপা হয় না। আমি জীবন দেব, কিন্তু আমার অধিকার আদায় করে ছাড়ব। তো বলা চলে যে আসলে আমাদের এখন ভবিষ্যতের অগ্রগামী কিন্তু তরুণ সমাজই। নিশ্চয়ই। এই অনুষ্ঠান শেষ করব আপনাদের ছোট্ট ছোট্ট দুটো কমেন্টস নিয়ে, যে যদি এটা সরকার পরিচালনার জন্য অনেক চাপের হয়, তাহলে সেই সরকার অত্যন্ত জবাবদিহিমূলক হওয়া উচিত, কারণ তরুণরা
তারপরেও ফুসে উঠবে দাবি আদায়ের জন্য। কিন্তু সরকার যারা পরিচালনা করছেন এই মুহূর্তে, আমি এই 3 দেশেরই বলছি, তারাও কি এই তরুণদেরকে যেহেতু চোখে চোখে রেখেছে দাবি আদায়ের ক্ষেত্রে চাপও অনুভব করছে, কোনোভাবে কণ্ঠরোধ করতে চায় কিনা এই বড় জনগোষ্ঠীর? এই প্রবণতা আপনি এই 4 বছরে দেখেছেন কিনা? অবশ্যই এটা রয়েছে, এবং এটা যুগে যুগে যেই সরকারই আসুক না কেন, নেপালে জেনজি আসুক অথবা শ্রীলঙ্কাতে যে আসুক বা বাংলাদেশেই যে আসুক, আসার পরই তাদের ক্ষমতায় বসার পরই একটা পরিবর্তন হয়ে যায়, আসলে পরিবর্তন হয়ে যায় এবং চেষ্টা করে যে যেভাবেই হোক আন্দোলনটাকে আমি থামাই। এবং সরকার মধ্যে, এটা সব সরকার মধ্যে, এবং যেমনটা আমরা ভারতের ক্ষেত্রেও দেখেছি যে আন্দোলন থেমে যাওয়ার পর, সব দাবি মেনে যাওয়ার পর আবারও কিন্তু অভিযোগ করেছিল সিজেপির অভিযোগ করেছিল যে আমাদের বিরুদ্ধে গণহারে মামলা দেওয়া হচ্ছে, আমরা কিন্তু আবারও আন্দোলনে নামবো, মানে গণহারে। তখন কিন্তু দেখা যায় যে ছাত্ররা নিজেদের জীবন বাজি রেখে তারা যে আন্দোলনটা করলো তাদের বিরুদ্ধে কিন্তু পরে মামলা দেয়া হচ্ছে, বা মামলা দেয়া না হলেও তাদের বিভিন্ন রকম নানা রকম হয়রানি করা হয়। এক ধরনের প্রতিশোধ পরায়ণ অবশ্যই এখন পর্যন্ত বের হওয়ার কোনো ট্রেন্ড দেখা গেল না। ভারত সরকারও কিন্তু একটি চাপে রয়েছে। আন্দোলন থেকে ককরোচ জনতা পার্টি সিজেপি আন্দোলন সব দাবি মেনে নেওয়ার পর, আন্দোলন প্রত্যাহার করার পরেও আপনার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে কিন্তু একটি এলিগেশন আনা হয়েছে। সেটি হচ্ছে 20 জুলাই যখন হচ্ছে আন্দোলনকারীদের উপর দমনপীড়ন চালানো হয়, এবং সেই দমনপীড়নের পেছনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নির্দেশ ছিল বলে একটি অভিযোগ কিন্তু রয়েছে, এবং সেটিতে কিন্তু কংগ্রেসের থেকেও বিশাল একটি অভিযোগ আনা হয়েছে, এবং ককরোচ জনতা পার্টি সেটিতে সায়ও দিয়েছে, এবং তারা বলেছে কিন্তু যে কোনো সময় তারা এই বিষয়টি নিয়ে যদি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পদত্যাগ না করেন সেই বিষয়ে তারাও কর্মসূচি দেওয়ার একটি হুঁশিয়ারি কিন্তু দিয়ে রেখেছেন। নিশ্চিতভাবে তহিদ এবং সুমা, আপনাদের অসংখ্য ধন্যবাদ, বাড়তি তথ্য যোগ করেছেন। আমি দর্শকদের সহজভাবে বোঝাবার চেষ্টা করছিলাম বা আয়োজনে তথ্য তুলে ধরবার চেষ্টা করছিলাম দক্ষিণ এশিয়ার যে মুভমেন্টগুলো নিয়ে একদমই বিস্তারিত আলোচনায় সহকর্মীরা যেমনটা বললেন যে প্রশ্ন করা শিখে গেছে জেনজিরা ক্ষমতাকে, সেই ক্ষমতা কতটা সাবলীলভাবে তাদের দাবি দাওয়া মেনে নিয়ে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবে, সেটি আসলে জেনজিরা চায় বা প্রত্যাশা করে। প্রযুক্তিগত যে চ্যালেঞ্জ রয়েছে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ব্যবহার রয়েছে সেগুলোকে রদ করে বা সেগুলোকে থামিয়ে দিয়ে প্রতিরোধ গড়তে চায় যে শাসক গোষ্ঠী, তাদের জন্য আসলে জেনজিরা লাল সালাম দেয়, বা এই যে মুভমেন্টগুলো হয়েছে তাতে কিন্তু তারা সফল হয়েছে। এই সফলতাকে মাথায় রেখেই আসলে শাসক শ্রেণীর মানুষের জন্য কাজ করবার বার্তা আসলে তারা দিয়ে রেখেছে। নিশ্চয়ই কালে কালে সামনের দিনে আমরা আরও এরকম উদাহরণ হয়তো পাবো, তখন কথা বলবার সুযোগ থাকবে। দক্ষিণ এশিয়ায় জেনজি মুভমেন্ট নিয়ে আজ আলোচনা করছিলাম। আপনারা এই আয়োজনটি দেখে বুঝবার বা জানবার চেষ্টা করতে পারেন যে সহকর্মীরা আসলে গণমাধ্যমে থেকে কিভাবে আসলে এগুলোর মূল্যায়ন করে, সেটাই আসলে আজকে দেখবার বা জানাবার চেষ্টা করছিলাম। ভালো থাকবেন, অন্যদিন নিশ্চয় অন্য আয়োজনে দেখা হবার প্রয়াস রয়েছে।